অডিও বুক বাংলা বাই শরীফ চ্যানেল থেকে আপনারা শুনছিলেন মক্কা শহরে ছদ্মবেশে এক খ্রিস্টানের দিনলিপি। আর শুনবেন এর দ্বিতীয় পর্ব। আলজেরিয়া সরকারের অধীনে হজ বিষয়ক কার্যক্রম পরিচালনা করা হতো। অনুমতি দেওয়া ছাড়াও স্বাস্থ্য ও ব্যবসা বিষয়ক ছাড়পত্র দেওয়ার কাজ তারা করত। 1830 সালে সামরিক ও বেসামরিক সকল নেতা এই সিদ্ধান্ত নেন যে হজের জন্য তারা কিছু আইনকানুন ও নিয়মতান্ত্রিক ব্যবস্থা নির্ধারণ করবেন, কারণ হজে যাওয়া নিষিদ্ধ করা তো আর সম্ভব নয়। এরপর থেকে এইভাবে চলে আসছে। জনাব কাম্বন আমার সিদ্ধান্তের কথা শুনে অভিনন্দন জানান। সঙ্গে সঙ্গে তিনি পথে কোনো বিপদ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তার সঙ্গে হাজি আকুলিকে আমি পরিচয় করিয়ে দিই। আকুলি ঘোষণা দিয়েছিলেন আমার সঙ্গে এই অভিযানে তিনি যোগ দেবেন এবং আমাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনবেন। হজ পরিকল্পনা প্রস্তুত করার পর আমি সেটি আমাদের ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয়ে জমা দিই। তারা আমাকে এই পরিকল্পনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়ার পরামর্শ দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আমার এই পরিকল্পনা দেখে তা নাকচ করে দেয়। আমাকে স্পষ্ট করে জানিয়ে দেয় যে এই যাত্রা খুবই ঝুঁকিপূর্ণ। তারা কিছুতেই এই ধরনের ভ্রমণের অনুমতি দিতে পারে না। বাধ্য হয়ে আমাকে অন্য কৌশল অবলম্বন করতে হলো। সিদ্ধান্ত নিলাম আমি ফ্রান্স থেকে না গিয়ে আলজেরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করব, যাতে পররাষ্ট্র মন্ত্রণালয় আমার এই রওনা হওয়ার কথা জানতে না পারে। আর পারলেও আমাকে বাধা দেওয়ার আগেই আমি সেখান থেকে রওনা হতে পারি। তাই ফ্রান্স থেকে বেরিয়ে আলজেরিয়া চলে যাই। কিন্তু আমি দৃঢ় সংকল্প করেছিলাম যে আমি যাবই। তাই আমি সরকারের ব্যবস্থার অপেক্ষা না করে কয়েকজন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীর শরণাপন্ন হলাম। তারা আমাকে তাৎক্ষণিক সাহায্য করলেন। সঙ্গে সঙ্গে আলজেরিয়া সরকার আমাকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে মক্কা শরীফ ও ধর্মীয় নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের কাছে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেন। আমাকে আরব পরিচয়ে একটি পাসপোর্ট দেওয়া হলো। তখন আমি মনে মনে সংকল্প করে নিই যে আমি লিও রোসের মতো দেশের উপকার করব। সঙ্গে সঙ্গে আমার কাজও করে যাব। অবশ্য আমার পূর্ববর্তী দেশের যে বিশিষ্ট ব্যক্তি মক্কা ভ্রমণ করেছিলেন তার সঙ্গে আমার দায়িত্বের তুলনা চলে না। তিনি দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেছিলেন। তবে তাতে কিছু আসে যায় না। আমি একজন ফরাসি নাগরিক, এটাই আমার কাছে সবচেয়ে গর্বের বিষয়। দেশের হয়ে দেশের বাইরে যে কোনো দায়িত্ব পালনে আমি প্রস্তুত। আমি মনে করি আমার এই অনুভূতি অন্যদের যারা আমার চেয়ে কম সাহসী তাদের সাহস যোগাবে। আমি আমার সব সাহস সঞ্চয় করে প্রস্তুতি নিয়েছিলাম দায়িত্বটি পালনের জন্য। আমি এই দায়িত্বটি সম্পর্কে একটু কথা যদি না বলি তাহলে পাঠক ভাববেন আমি হয়তো কিছু গোপন করতে যাচ্ছি। তারা আমাকে এ বিষয়ে কথা বলার অযোগ্য মনে করবেন। তবে সবশেষে আমি নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারি। আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছিলাম এবং নাইট উপাধি পেয়েছিলাম। আলজেরিয়ার গভর্নর আমার প্রতি সন্তোষ প্রকাশ করেছিল। কাজটি করতে গিয়ে আমি যেসব বিপদ ও বাধার সম্মুখীন হয়েছিলাম সেসব আমি আর মনে করতে চাই না। আমাদের ভ্রমণ যাতে সুষ্ঠু ও নিরাপদ হয় সেই জন্য হাজি আকুলি সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন। আমার পরিবার প্রথমে দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও আকুলির কথা শুনে মোটামুটি নিশ্চিন্ত হয়েছিল। আমিও নিশ্চিন্ত হয়েছিলাম। তার কারণে মক্কায় পৌঁছার মতো কাজ আমার কাছে বেশ সহজ বলে মনে হচ্ছিল, কারণ তিনি এখানে প্রায় 21 বার মক্কা ভ্রমণ করেছেন। তিনি এই ভ্রমণ এতটাই সহজভাবে নিয়েছেন যে কোরআনুল কারিমের বিভিন্ন বিধান মুখস্থ করা বা মেনে চলার ব্যাপারে তিনি আমাকে কখনো চাপ দেননি। তার বিশ্বাস ছিল সেখানে আমাকে কেউ সেভাবে চিনতে পারবে না। আমি কেন মক্কা এসেছি সে সম্পর্কে কেউ আমাকে কোনো প্রশ্ন করবে না। কিন্তু আমি লিওরোসের দুঃখজনক পরিণতির কথা মনে রেখেছিলাম। তিনি ইসলাম সম্পর্কে ভালোভাবে না জানার কারণে মক্কায় গিয়ে মুসলিম পরিচয় দিয়ে বিপদে পড়েছিলেন। তাকে শেষ পর্যন্ত গুপ্তচর বৃত্তির অভিযোগে সেখান থেকে বহিষ্কার করা হয়। তাই আমি এ ব্যাপারে কোনো ঝুঁকি না নিয়ে আলজেরিয়ায় প্রচলিত মালিকি মাযহাবের অনুকরণে ইসলামের ধর্মমতের অনুসরণে অভ্যস্ত হতে শুরু করি। যতটুকু সম্ভব আমি ইসলাম ধর্মের নানা রীতিনীতি আয়ত্ত করি, যাতে যে কোনো ধরনের তিক্ততা এড়িয়ে চলা আমার পক্ষে সহজ হয়। আলজেরিয়ার পৌঁছলে আমার বন্ধু হাজি আব্দুর রহমান আমাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বললেন, তোমার চোখের সামনে একটি পর্দা ছিল, কিন্তু সেই পর্দা তোমার দৃষ্টিশক্তির বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তোমার চারপাশের পৃথিবীকে কঠিন করে তুলেছিল, যা তুমি দেখতে পাওনি, যার কারণে নির্ভয়ে তুমি তোমার প্রস্তুতি নিতে পেরেছ। এটা ভালো, কারণ এ নিয়ে এখন আর তোমার কোনো দুঃখবোধ থাকলো না। মে মাসে আমি আর হাজি আকুলি আলজেরিয়ার উদ্দেশ্যে ফ্রান্স ত্যাগ করলাম। আকুলি আলজেরিয়া থেকে মিশরে যান। সেখানে তার ব্যক্তিগত কাজ ছিল। আমি ফ্রান্স ছেড়ে আসার আগে একবার প্যারিসে গিয়েছিলাম। অজানা এক শহরে যাওয়ার আগে আমার কিছু প্রস্তুতির বিষয় ছিল। আমি আর আকুলি তখন একমত হই যে জুন মাসে আমরা সুয়েজে এক কাফেলার সঙ্গে যুক্ত হব, যারা পবিত্র কাবার গিলাফ বহন করে নিয়ে যাবে। এটি ছিল সরকারি একটি কাফেলা। কায়রো থেকে এটি বিশাল শোভাযাত্রার মাধ্যমে পাঠানো হয় এবং বিভিন্ন শহর ঘুরে এটি মক্কায় পৌঁছায়।
কিন্তু অপ্রত্যাশিত কিছু সমস্যা ক্রমাগত আমাদের এই ভ্রমণকে বাধাগ্রস্ত করেছিল। হাজি আকলি একাই সেই কাফেলার সঙ্গে যুক্ত হয়ে যান। আমি তাকে একটি চিঠি লিখে জানিয়েছিলাম যে তিনি যেন জেদ্দায় আমার জন্য অপেক্ষা করেন। জুলাই মাসের 20 তারিখের মধ্যে আমি জেদ্দায় পৌঁছানোর পরিকল্পনা করি। আমি চিঠিতে তাকে লিখেছিলাম, যদি জেদ্দায় অবস্থান করা তোমার জন্য কঠিন হয় তাহলে তুমি সুয়েজে ফিরে আসো। সেখানকার ফরাসি দূতের সঙ্গে দেখা করে সেখানেই অবস্থান করো। তোমার সঙ্গে আমার সেখানে দেখা হবে। তুমি পৌঁছানো মাত্রই আমি তার সঙ্গে দেখা করব। 14 জুলাই আমি সুয়েজে পৌঁছাই। আমার পরনে ছিল পুরোদস্তুর ইউরোপীয় পোশাক, তবে মাথায় একটি পালক লাগানো টুপি পরেছিলাম। আমার সঙ্গে বেশ কিছু অর্থ করেছিল, যাতে বেশ স্বাচ্ছন্দ্যেই আমার ভ্রমণ শেষ করতে পারি। সঙ্গে আরও কিছু ছিল ঔষধ, ছবি তোলার জন্য ক্যামেরা, বেশ কিছু মূল্যবান সরঞ্জাম। তবে আমি এইসব বেশ সতর্কতার সঙ্গে আমার আরবী পোশাকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। আমার জাহাজ সুয়েজে এসে পৌঁছাতেই ফরাসি দূত আমাদের জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে দেখা করতে এলেন। তারা দুজন বাল্যবন্ধু। আমি তার সঙ্গে দেখা করে আমার পরিকল্পনা জানালাম। তিনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে তার ব্যক্তিগত নৌকা আমাকে বন্দরে নামিয়ে দেওয়ার আমন্ত্রণ করলেন। আমি তার আমন্ত্রণে বেশ খুশি ছিলাম। এর মধ্যে জানতে পারি হাজি আকুলিয়া সন্ধ্যাতেই সুয়েজে যে পৌঁছাবেন। এই খবর পেয়ে আমার বেশ ভালো লেগেছিল, কারণ এই বিদেশে বিভুইয়ে আকুলিই আমার একমাত্র কাছের লোক। তাকেই আমি চিনি। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু সংবাদ পাই আকুলি অসুস্থতা আবার বৃদ্ধি পেয়েছে এবং তিনি প্রায় শয্যাশায়ী। ফরাসি দূত আরও জানান, তার এই সফরে অনেক কষ্ট হয়েছে এবং তাকে দেখে মনে হয়েছে যেন একটি জীবন্ত লাশ। আমি তার সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে পড়ি। তবে দূত আমাকে নিশ্চিত করে বলতে পারল না যে হাজি আকলি কোথায় আছেন। এমনকি এটাও বলতে পারছিলেন না যে তিনি সুয়েজে আছেন কিনা। অবশ্য আকলিও তাকে কিছু বলেননি। অল্প সময়ের জন্য তাদের দেখা হয়েছিল। আকলি তাকে বলেছিলেন একজন আলজেরীয় বন্ধুর জন্য তাকে অপেক্ষা করতে হবে। আমার সব শক্তি যেন নিঃশেষ হয়ে গিয়েছে। আমার সাহস আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মনে হচ্ছে আমি মারা যাব। যত দ্রুত সম্ভব আমি এখন দেশে ফিরতে চাই। আমার বন্ধুর জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো বলে মনে হয় না। তবে আমি সুয়েজেই তাকে খুঁজে পাবো বলে নিশ্চিত ছিলাম, কারণ তিনি তখনও তার ভিসা গ্রহণ করেননি। বন্দরে নেমে আমি তার খোঁজে বের হলাম। ঘড়িতে তখন রাত 10টা। পুরো শহর ঘুমিয়ে আছে। অন্ধকার রাস্তা, দু একজন পথচারী দেখা যাচ্ছে। মালামাল বহন করার জন্য আমি কুলি খুঁজলাম। তারা হাজার রাস্তা ঘুরে একটি ক্যাফের সামনে আমাকে নিয়ে এলো। এটি মূলত একটি ক্যাফে এবং সঙ্গে সরাইখানাও। আমি ক্যাফের দরজায় নক করলাম। বেশ কয়েকবার ডাকাডাকির পর একজন দরজা খুলে আমাকে ভেতরে নিয়ে গেল। আমি তাকে বললাম রাত কাটানোর জন্য একটি কামরা দরকার। সে কোনো কথা না বলে আমাকে দোতলায় একটি কামরায় নিয়ে বলল, আপাতত এখানে থাকুন, কাল সকালে দেখা হবে। সরাইখানাটা ছিল বেশ ছোট একটি জায়গায়। রাতের বেলা দেওয়ালে ঝোলানো ঘড়িটার দিকে তাকিয়ে নিজেকে আরও অসহায় মনে হলো। দুর্বল আলোর বাতিটা এত ছোট ঘরটাকেও আলোকিত করতে পারছে না। বাতির শব্দে সবকিছু আরও বিষণ্ণ লাগছিল। ক্যাফের মালিক আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কে হে ভিনদেশি? এত রাতে কী চাও? আমি তাকে পরিচয় দিয়ে হাজি আকুলির কথা জানতে চাইলাম। জিজ্ঞেস করলাম এই নামের কেউ আজ তার কাছে এসেছিলেন কিনা। তিনি আমাকে বললেন, আমার কাছে এই নামে কেউ নেই, আর এত রাতে কাউকে খোঁজাখুঁজি করার সময়ও নয়। আমি তাকে একটু জোরাজুরি করলে তিনি উত্তেজিত হয়ে আমাকে ধাক্কা দেন। আমিও তাকে পাল্টা ধাক্কা দিয়ে দরজার দিকে ঠেলে দিই। এভাবে ধাক্কাধাক্কির পর আমি মরক্কান ভাষায় চিৎকার করে বলতে শুরু করলাম, হে হাজি আকিলি, হে মরক্কর ভাইয়েরা, তোমরা কোথায়? আমাকে এখানে এভাবে হেনস্থা করা হচ্ছে। তোমরা কেউ কি দেখো না? আমার এই চিৎকার শুনে মালিক বেশ ধমকে গেলেন। আমাকে জিজ্ঞেস করলেন, তুমি মরক্কান? আর এভাবে কাকে ডাকছো? আমার চিৎকার শুনে বেশ বয়স্ক এক মহিলা এগিয়ে এলেন। আমি নিরুপায় হয়ে তার দিকে এগিয়ে এগিয়ে নিজের পরিচয় জানালাম এবং এখানে আসার কারণ জানালাম। তিনি আমার কথা শুনে মাথা ঝাঁকালেন, তবে বিশ্বাস করলেন বলে মনে হলো না। আমি তার চোখে অবিশ্বাস দেখলাম। আমি তাকে নিজের পরিচয় দিয়ে ভুল করলাম। এখন আমি খ্রিস্টান হলে তারা আমাকে শত্রু ভাববে। ভিন্ন ধর্মের মানুষকে শত্রু ভাবার একটা স্বভাবজাত প্রবণতা মুসলমানদের মধ্যেও কাজ করে সব সময়। তারপরও আমি থামলাম না। আমি তাকে পাগলের মতো বোঝাতে শুরু করলাম আমি হাজি আকলির কত ঘনিষ্ঠ। তাকে যখন পুলিশে ধরে নিয়ে যায় আমি তাকে ছাড়িয়ে আনার জন্য চেষ্টা করেছি। আমি তার অসুখ সম্পর্কে জানি, কিন্তু সব চেষ্টাই যেন ব্যর্থ। আমি কিছুতেই তাদের বোঝাতে পারছিলাম না আমার কথা। ইতিমধ্যে আরও বেশ কিছু লোক সেখানে জড়ো হয়ে গিয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ আমাকে মিথ্যাবাদী বলছিল। আমি মরিয়া হয়ে তাদের বোঝানোর চেষ্টা করছিলাম আমি খারাপ মানুষ নই। পরিস্থিতির চাপে বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হয়েছে। আমি আকুলি নামে একজনকে খুঁজছি। তাকে পেলেই এখান থেকে চলে যাব।
মহিলার চোখ দেখে আমার মনে হয়েছিল তিনি হাজা আকুলি সম্পর্কে জানেন। মহিলা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর কি যেন ভেবে বললেন, তুমি ঠিকই বলেছ, সে এখানেই আছে, এই সুয়েজেই অবস্থান করছে। আমরা সবাই আজ খোদাদিয়া নামের এক জাহাজে করে এসেছি। আর জিদ্দা থেকে আসা জাহাজ থেকে আমি আকুলিকে নামতে দেখেছি। আমি আশার চোখে তার দিকে তাকালাম। তবে আমি জানি না তিনি কোথায় আছেন। মনে হয় তিনি সঙ্গে সঙ্গেই কায়রো চলে গেছেন। এই বলে যে যার মতো চলে গেলেন। সেই মহিলাকে অনুরোধ করলাম তিনি যেন আকুলি সম্পর্কে আমাকে কোনো তথ্য দেন, কিন্তু তিনি আমাকে ক্ষীণ কণ্ঠে শুধু বললেন, এখন আমাকে বিরক্ত করো না, আমি ক্লান্ত। তার দুই চোখে ঘুম ভেঙে এসেছিল। একে একে সবাই চলে গেলেন। ক্যাফের মালিকও চলে গেলেন কথা না বাড়িয়ে। আমি আমার রুমের দরজায় দাঁড়িয়ে রইলাম। পরদিন সকালে আমি আমার মিশনে বের হলাম। তবে এবার কৌশল পরিবর্তন করলাম। আমাকে সরাইখানার লোকজন জানিয়েছিল যে হাজি আকুলি 9টায় কায়রো ট্রেনে উঠেছেন, তবে তার গন্তব্য কারো জানা নেই। তারা আমাকে আকুলির বেশভূষার যে নিখুঁত বর্ণনা দিয়েছেন তাতে সন্দেহ নেই যে তিনি হাজি আকুলি। কিন্তু এখন কী উপায়? মরক্কান সে মহিলার ধারণা তিনি কায়রোতে গিয়েছেন। মোহাম্মদ নামের এক মালিকের সরাইখানায় তিনি উঠেছেন। ক্যাফের মালিক দাবি করলেন আকুলি তান্তা বন্দরে গিয়েছেন জেদ্দা থেকে আনা মূল্যবান পাথর আর বিভিন্ন পণ্য বিক্রির কাজে। আমার মন বলছিল এগুলো সবই মিথ্যা। তারা আমাকে ভুল পথে পাঠিয়ে দিতে চায়। তারা যদি ইচ্ছা করে ভুল নাও বলে থাকে তাহলে আমি নিশ্চিত এরা যা বলছে তার নিছক সন্দেহ। আবার হোটেলের সে বৃদ্ধা চাইছিলেন আমি তাকে কায়রোতে যাবার টিকিট করে দিই। আর হোটেলের মালিক চাইছিলেন আমি তাকে নিয়ে তান্তা যাই আকুলিকে খুঁজতে। কিন্তু এটাও ঠিক, মিশরের মতো এত বিশাল ও জনবহুল দেশে আকলিকে খুঁজে বের করা সম্ভব নয়। আমার তখন উচিত ছিল যে কোনো সূত্র ধরে আকলিকে খুঁজতে থাকা। উপায় না দেখে আমি একজনকে কায়রো আরেকজনকে তান্তা রওনা করিয়ে দিলাম। তাদের বকশিশ দেবে বলে রাজি করালাম। সঙ্গে সঙ্গে আমি কায়রো ও আলেকজান্দ্রিয়ায় আমাদের দুজন বন্ধুর কাছে তার বার্তা পাঠালাম। কায়রোর বন্ধুকে নিয়ে আমার তেমন কোনো আশা ছিল না, কিন্তু আলেকজান্দ্রিয়ার বন্ধুর কাছে আমার একটা আশা ছিল। আকলে যদি আলেকজান্দ্রিয়া থাকেন তাহলে তাকে খুঁজে বের করতে পারবে সে। তাছাড়া আলেকজান্দ্রিয়ায় আকলেকে খুঁজে বের করা সহজ। সেখানকার বন্দর থেকে আলজেরিয়া ফ্রান্সে জাহাজ যায়। জাহাজগুলোতে চোখ রাখলেই হবে। আমি হতাশ হয়ে যাচ্ছিলাম। সব কিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে 3 দিন অপেক্ষা করলাম। কায়রো বা আলেকজান্দ্রিয়া থেকে কোনো সংবাদ এলো না। আমি শেষমেশ চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার বড় ও ভারী ব্যাগ এখানকার দূতাবাসে রেখে আমি নিজে আলেকজান্দ্রিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ব্যাগ রেখে যাওয়ার কারণ হলো আমি যদি আকলিকে খুঁজে পাই তাহলে ফিরে যাওয়ার প্রয়োজন হবে না। আর যদি না পেয়ে আমাকে ফিরে যেতে হয় তাহলে এখানকার দূতাবাসের মাধ্যমে নিরাপদে আমি ফ্রান্সে আমার ব্যাগ নিয়ে যেতে পারবো। আকলিকে পাওয়া এখন আমার পক্ষে অসম্ভব বলেই মনে হচ্ছিল। তারপরও আমি এদিক সেদিক তাকাচ্ছিলাম, যদি আকলিকে দেখা যায় এই আশায়। ট্রেনের বগির দরজায় আমি মাথা নিচু করে বসেছিলাম। সামনে বিশাল মরুভূমি। এখান থেকে ইসমাইলিয়া যেতে হয়। প্রতিটি স্টেশনে আমি অধীর হয়ে খুঁজছিলাম এমন কাউকে যে আকলিকে দেখেছে বা দেখলে বলে দিবে সুয়েজে আমার সঙ্গে দেখা করতে। কিন্তু এটা সম্ভব ছিল না, কারণ ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। তান্তায় আমি 2 ঘন্টা ছিলাম। সেখানে আকুলির কোনো সংবাদ পেলাম না। অবশেষে আলেকজান্দ্রিয়ায় চলে এলাম দুঃখ ভরা ব্যথিত হৃদয় নিয়ে। আমার সামনে তখন আলেকজান্দ্রিয়ায় ফিরে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। এমন সময় আমার মনে হলো আমি যেন স্বপ্ন দেখছি। আমার সামনে স্টেশনের প্ল্যাটফর্মে আমি আকলিকে দেখলাম। তাকে দেখে মনে হচ্ছিল তিনি এই ট্রেনের জন্য অপেক্ষা করছেন। আমি খুব দ্রুত তার কাছে গেলাম। দুজন দুজনকে দেখে জড়িয়ে ধরলাম। আকলি আমাকে জানান আমার বন্ধু আলেকজান্দ্রিয়ায় যার কাছে আমি চিঠি লিখেছিলাম সে তাকে জানিয়েছে আমি আলেকজান্দ্রিয়া আসছি, তাই আমার সঙ্গে দেখা করার জন্য তিনি স্টেশনে এসে পড়েছেন, আগামীকাল পর্যন্ত তিনি বাঁচেন কিনা এই ভেবে। আকলিকে তখন ভীষণ অসুস্থ দেখাচ্ছিল। মনে হচ্ছিল সব ক্লান্তি যেন তার কাঁধে ভর করেছে। চোখ দুটি লাল হয়ে গিয়েছিল জ্বরের প্রকোপে। আমি তাকে নিয়ে খুব দ্রুত আমার হোটেলের দিকে চললাম। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল। আমরা হোটেলে গিয়ে রাতের খাবার চাইলাম, কিন্তু তারা আমাদের এই মলিন পোশাক দেখে খাবার দিতে দ্বিধা করছিল। তারা মনে করেছিল এই দামি হোটেলে খাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। আসলে তাদের দোষ দিয়ে কী লাভ? আমরা তো এতক্ষণে অন্য চিন্তায় অস্থির ছিলাম। হোটেলে ঢোকার সময় লক্ষ্য করিনি যে আকলি তার পোশাকে ভিক্ষুকের মতো দেখাচ্ছিল। মাথার উপর থাকা পশমি টুপিতে বেমানান লাগছিল আমাকে। আমাদের পোশাক কোনোভাবেই এই প্রথম শ্রেণীর হোটেলের মতো ছিল না।
তাই হোটেলের লোকেরা আমাদের সেবা দিতে দ্বিধায় ভুগছিল। আমি আবার রেগে গেলাম এবং বেশ উচ্চস্বরেই তাদের ধমকাতে শুরু করলাম। আকলির ক্লান্তি ভরা চোখ কিছুটা সহায়ক ভূমিকা পালন করলো। তারা আমাদের জন্য রাতের খাবার নিয়ে এলো। আমরা খাবার খেয়ে হোটেলের রুমে ঘুমে ঢলে পড়লাম। পরদিন সকালে উঠে আমরা আগে হোটেল পরিবর্তন করলাম, কারণ হোটেলটা আসলেই বেশ ব্যয়বহুল ছিল। মোটামুটি সস্তা দরের একটি সরাইখানা খুঁজে বের করে তাতে উঠে গেলাম। এটি একটি আরব সরাইখানা ছিল, যার মালিক ছিল একজন ইতালীয় নাগরিক। হোটেল থেকে বেরিয়ে আমি আকুলিকে নিয়ে একজন চিকিৎসকের কাছে গেলাম। সব কিছু দেখে তিনি আর কিছুদিন বিশ্রামের পরামর্শ দিলেন এবং আরও কিছুদিন পর হেজাজে যাওয়ার উপদেশ দিলেন। বললেন, তোমার সঙ্গী জন্ডিস ও লিভারের একটি জটিল রোগে আক্রান্ত। সব চিকিৎসার আগে তার প্রয়োজন বিশ্রাম, বিশুদ্ধ বায়ু সেবন এবং ভালো খাবার। আমরা সিদ্ধান্ত নিলাম বুসরা ও কনস্টান্টিনোপল যাব। সেখানে আকুলির ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারবো। বাজার থেকে কিছু কাগজ কিনলাম যাতে এই যাত্রায় কাজে লাগাতে পারি। এরপর আমি মেরিটাইম ট্রান্সপোর্ট অথরিটি জিরুন্ডের নামে জাহাজে চেপে বসলাম। তারা খুবই আন্তরিকভাবে আমাদের মেহমানদারি করলো। আমরা খুব শান্তভাবে যাত্রা করলাম। আমাদের এই যাত্রা আনন্দদায়ক ছিল। অডিও বুক বাংলা বাই শরীফ চ্যানেল থেকে আপনারা শুনছিলেন মক্কা শহরে ছদ্মবেশী এক খ্রিস্টানের দিনলিপি